একটা লেফট হ্যান্ড লিমিট বাম সাইড থেকে যাবে, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ডান সাইড থেকে আসবে। কিন্তু সারফেসের মধ্যে তো এই জায়গার মধ্যে তুমি অনেকভাবে আসতে পারো। এদিক থেকে যাইতে পারো, এদিক থেকে যাইতে পারো, এদিক থেকে যাইতে পারো। এখানে কিন্তু লাইন বরাবর চিন্তা করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 2 তে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার এই ২ টা চ্যাপ্টারে আমরা কমপ্লিট করছি। তো আজকে হচ্ছে যে আমরা চ্যাপ্টার 3 এ শুরু করব। তো চ্যাপ্টার 3 এ মোটামুটি হচ্ছে যে ক্যালকুলাস 2 এর মানে আমি যাত্রা শুরু করলাম। ক্যালকুলাস 1 হচ্ছে যে তোমার হচ্ছে যে জাস্ট y ইকুয়াল টু f অফ x। তো এখানে হচ্ছে যে আরো মাল্টি ভেরিয়েবল মানে জাস্ট 1 ভেরিয়েবলের চেয়ে বেশি ভেরিয়েবল ইউজ হবে। তো এই হিসেবে লিমিট প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ মানে চ্যাপ্টার 3 দিয়ে আমরা মোটামুটি ক্যালকুলাস 2 তে যাত্রা শুরু করলাম। তো ক্যালকুলাস 2 এ অনেকে হচ্ছে যে শুরুতে 3A থেকে শুরু করে। এই চ্যাপ্টারটা আমাদের একটু বেসিক বুঝতে হবে এবং এই বেসিক গুলা মোটামুটি অনার্স পুরা ইয়ারে তোমার কাজে লাগবে। একদম যেখান থেকে শুরু করো না কেন, সবসময় এই ইয়াগুলো কাজে লাগবে। তো আমরা কনসেপ্ট থেকে শুরু করি। ১ম এ একটু ভিডিওটা দেখার চেষ্টা করবা। তো আমাদের সাধারণত আমরা এতক্ষণ ছিল যে কি y ইকুয়াল টু f অফ x। ঠিক আছে? মানে তাহলে মনে করো সাপোজ y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x। তো এখানে x টা হচ্ছে যে তোমার ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক। আর x এর মান দিলে y এর মান পাবা। y হচ্ছে যে পরাধীন চলক। ঠিক আছে? তো আমরা তাহলে তার মানে এটাকে বলা হবে কয়টা স্বাধীন চলক আছে? এখানে x টা হচ্ছে একটা স্বাধীন চলক। সেজন্য এটাকে বলা হবে এক চলকের সমীকরণ। কি বলা হবে? এক চলকের সমীকরণ বলা হবে একটা চলকের জন্য। এখন যদি একাধিক ভেরিয়েবল হয় তাহলে যতটা স্বাধীন চলক থাকবে তত চলকের। সাপোজ আরেকটা সমীকরণ লিখলাম z ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে ২ টা। x ও একটা স্বাধীন চলক, y ও একটা স্বাধীন চলক। মানে x, y এর মান যদি আমি দিতে থাকি তাহলে আমি z এর মানটা পাবো। তো এটা হচ্ছে যে ২ চলকের সমীকরণ। তো এখানে বা ৩ চলকও থাকতে পারে, w ইকুয়াল টু x, y, z থাকতে পারে, একাধিক চলক থাকতে পারে। তো এই চ্যাপ্টারটার নামই হচ্ছে যে ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল। চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল। সেভারাল ভেরিয়েবল মানে কতিপয় চলকের ফাংশন। বাংলা নামকরণ কি হয়েছে জানি না, কতিপয় চলকের ফাংশন। তো এখানে মেইন জিনিস হচ্ছে যে আমরা তাহলে 3 ডাইমেনশনের সাথে তো মোটামুটি পরিচিত। তো 3 ডাইমেনশনের ব্যাপারগুলো হচ্ছে কিরকম, যে একটা x অ্যাক্সিস থাকবে, y অ্যাক্সিস থাকবে। এটা কিন্তু পারপেন্ডিকুলার। এটা x, এটা y, এটা z। তাহলে এখানে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি। এটা হচ্ছে xy প্লেন। এই জায়গাটা হচ্ছে যে xy প্লেন। তারপর এটা হচ্ছে তোমার yz প্লেন। আর এটা হচ্ছে যে আমার ZX প্লেন। ঠিক আছে? এখন তুমি এখানে যদি কোনো কার্ভ চিন্তা করো, জাস্ট এই জায়গার মধ্যে একটা গ্রাফ চিন্তা করলাম। হুম, এটা একটা গ্রাফ। তাহলে এখানে প্রতিটা পয়েন্টের xy মনে করো xy এর মান 2, 3। xy এর মান যদি 2, 3 হয় তাহলে 2, 3 দিলে z এর মানটা কত পাবা? z এর মানটা পাইলা। z এর মান যেটা পাবা, সাপোজ z ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে x এর মান যদি 2 দাও, 2 স্কোয়ার প্লাস y এর মান যদি 3 দাও, তাহলে 4 প্লাস 9, 4 প্লাস 9 13। তার মানে z ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 2, 3, 13। এটাই হচ্ছে 3 ডাইমেনশনাল পয়েন্ট। মানে xy টা ভ্যালু দিলে তাহলে xy এর ভ্যালু নিচে দিলে আমি উপরে z এর ভ্যালু পাবো। তাহলে xy এর রেসপেক্টে z বের করা, xy এর সাপেক্ষে কি বের করা? z বের করা। এখন আমরা কয়েকটা গ্রাফ দেখবো আসলে। চ্যাপ্টারের গ্রাফগুলা তোমরা চাইলে জিওজেব্রা ইউজ করে এই গ্রাফগুলা দেখতে পারো। হ্যাঁ, তোমরা মোবাইলে জিওজেব্রা ডাউনলোড করতে পারো অথবা ড্যাসমোস 3D গ্রাফ ইউজ করতে পারো। তো জিওজেব্রার অনেকগুলো অ্যাপ আছে। এই অ্যাপগুলো ইনস্টল করলেও মোটামুটি পাবা। সাপোজ আমরা একটা 3 ডাইমেনশনাল গ্রাফ দেখি। z ইকুয়ালস টু সাইন অফ, আমরা জাস্ট এখন গ্রাফগুলো দেখবো। একটা করে গ্রাফগুলা দেখি। দেখো যে এই যে এটা ইকুয়াল টু z ইকুয়াল টু সাইন অফ এক্স এক্স ওয়াই এর গ্রাফ। তারপর হচ্ছে যে z ইকুয়াল টু 1/xy। জাস্ট এটা দেখলেই হয়ে যাচ্ছে তোমার। এরপরে আমরা মোবাইল একটা ইনস্টল করবা। জিওজেব্রা 3D ইনস্টল করবা। এখানে আরো অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে z ইকুয়াল টু দেখো অর্ধগোলকের একটা গ্রাফ। এটা আসলে অর্ধেক আসছে আর বাকি অর্ধেক আসে না। এখানে যদি তুমি মাইনাস দাও, কারণ হচ্ছে যে এই স্কোয়ার গুলা ফাংশন না। এগুলো হচ্ছে যে
জাস্ট আমরা রিলেশন ফার্স্ট ইয়ারে পড়বো। এখানে শুধু পজিটিভটার জন্য দেখাইছে, নেগেটিভের জন্য সে দেখায়নি। চাইলে এখানে একটা মাইনাস দিলে এর পরেরটা দেখাবে। ম্যাথমেটিকের গ্রাফ আঁকার সময় এভাবে করতে হয়। এটা পজিটিভের জন্য, এটা নেগেটিভ। এই গ্রাফটাও সুন্দর আছে। দেখো এই গ্রাফটা z=1/x² প্লাস y²। তো আমরা মোটামুটি গ্রাফগুলা দেখলাম। আমরা আবার আমাদের সিনে ফিরে যাই। আমাদের এরপরে কনসেপ্ট হচ্ছে যে লেভেল কার্ভ। লেভেল বক্ররেখা। কার্ভ লেখা সহজ। লেভেল বক্ররেখা এবং কন্টুর চিত্র। এবং কন্টুর চিত্র। এবং লেভেল মানে কি? লেভেল মানে হচ্ছে কোনো কিছু লেভেলিং করা। এখন তুমি দেখবা, আমি একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, তার একটা ফোন হারায় গেছে। এখন ফোন হারায় যাওয়ার পরে জিপিএস দিয়ে ফোনটাকে ট্র্যাক করছে। ট্র্যাক করার পরে এখন ফোনটা দেখাচ্ছে একটা ১০ তলা বিল্ডিং। টোটাল ১০ তলার মধ্যে দেখা যায় ৪ টা করে ফ্ল্যাট আছে। ৪ টা করে ফ্ল্যাটের মধ্যে এখন ম্যাপের মধ্যে শুধু এই ১০ তলা বিল্ডিং বরাবর জায়গাটাই দেখাচ্ছে। কিন্তু কোন ফ্লোরও আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। কারণ ম্যাপের মধ্যে আমার কিন্তু হাইটটা দেখায় না। ঠিক আছে? ম্যাপের মধ্যে এখন তুমি দেখাচ্ছে এই বিল্ডিং এ ২০ তলা বিল্ডিং এর মধ্যে আছো। কিন্তু ২০ তলা কোন ফ্লোরে আছে, এখন এই বেচারা তো মোবাইলে পুলিশ নিয়ে গেছে। কিন্তু সে যে ৪০ টা বাসা একটা করে চেক করবে সেটা তো তার পক্ষে পসিবল না। এখন এটা কেন? কারণ Google ম্যাপের মধ্যে হচ্ছে আমার হাইট দেখায় না। এখন আমাদের এমনি ন্যাচারাল যে ম্যাপ আছে সেই ম্যাপের মধ্যে কিন্তু হাইট শো করে না। তো কিছু ম্যাপ আছে, এগুলোকে বলে টোপোগ্রাফিক। টোপোগ্রাফিক আমরা মাঝে, মাঝে পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় ডাউনলোড করে নিই। তাও রাশিয়ান একটা ম্যাপ ছিল, টোপোগ্রাফিক ম্যাপ। সেখানে হচ্ছে যে তোমার পাহাড়ের হাইট সহ উল্লেখ করা থাকে, লেভেল করা থাকে। যেরকম দেখবে তোমরা সার্চ দিলেও দেখতে পারবা। জাস্ট টোপোগ্রাফিক ম্যাপ লেখা সার্চ দিবা, তাহলে দেখবা যে পাই যাবা। এখন কাহিনী হচ্ছে, মনে করো এটা হচ্ছে যে একটা ইকুয়েশন, হ্যাঁ? উম এটা 3D ইকুয়েশন। হ্যাঁ? বা সাপোজ মনে করো এটার ইকুয়েশন হচ্ছে z=√4 -2x² + 3y²। এখন এটার z equal to যদি তুমি k ধরো, মানে z এর মান যদি একটা কনস্ট্যান্ট ধরো, z এর মান মনে করো 2 ধরলা, z equals to 2। z equals to 2 ধরলে জাস্ট এই বরাবর একটা কাট করবে। এটা হচ্ছে z equals to 2। এটা হচ্ছে z equals to 2 এর জন্য, মানে টোটাল জিনিসটাকে একটা ছুরি দিয়ে কাট করার মতো। এটা মনে করো z equals to 1 এর জন্য এই বরাবর, z equals to 3 এর জন্য। আমরা একটা গ্রাফ দেখি। গ্রাফ দেখলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা একটা ইকুয়েশন নিলাম z=x² + y²। জাস্ট এই গ্রাফটার দিকে দেখো। z=x² + y² এটা একটা প্যারাবোলয়েড। তো এই 3 ডাইমেনশনাল প্যারাবোলয়েড। এখন z= যদি আমি সাপোজ z= হচ্ছে যে, মানে c ধরলাম, c=4.4। এখন দেখো c এর মান যখন চেঞ্জ করব, তাহলে জাস্ট z=2 দিলাম। তাহলে এই বরাবর আসলো। z= এখানে দিলাম। তাহলে এই বিভিন্ন জায়গায় যে কাট করলো, যে এই জায়গায় কাট করলো, দেখো এখানে একটা সার্কেল আছে। এই জায়গাটার মধ্যে একটা সার্কেল আছে। তারপর আবার এখানে কাট করলে আরেকটা সার্কেল পাবো। এই জায়গায় কাট করলে একটা, প্রত্যেকটা জায়গায় একটা সার্কেল পাবো। এইটাই হচ্ছে লেভেল কার্ভ। মানে বিভিন্ন হাইট অনুসারে z এর মান চেঞ্জ করলে z=k বলে আরকি। k বলতে এনি কনস্ট্যান্ট। তো আমার z= যদি 1 হয় তাহলে গ্রাফটা এখানে হবে, z=2 হলে গ্রাফটা এখানে হবে। এখন এই কার্ভ গুলাকে যখন আমি এই জায়গায় বসাবো, জাস্ট এই জায়গায় দেখো, এই বাম পাশে যে চিত্রটা আছে সেটার মধ্যে দেখো কতগুলো ছোট, 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 তাহলে এখানে বসালে কার্ভ এখানে, এখানে বসালে কার্ভ এখানে, এখানে বসালে কার্ভ এখানে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমার একটা, একটা করে সার্কেল পাচ্ছি। আর এই সবগুলোকে একসাথে বলা হয় কন্টুর চিত্র। তাহলে লেভেল কার্ভ গুলোকে একসাথে যখন আমরা প্লেনের মধ্যে, লেভেল কার্ভ তো থাকবে। লেভেল কার্ভকে যখন আমরা কোথায় নিয়ে আসবো? লেভেল কার্ভে যখন আমরা 2 ডাইমেনশন এ নিয়ে আসবো, তখন সেটাকে বলা হয় কন্টুর চিত্র। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স এনালাইসিস এর মধ্যে খুব দরকার হবে। যে কন্টুর ইন্টিগ্রেশন ওইখানে বুঝতেও কাজে দিবে। তোমাদের মেবি 3rd ইয়ারে কমপ্লেক্স এনালাইসিস। তো সেই জায়গায় আমাদের খুব দরকার হবে। আমরা আপাতত মোটামুটি বুঝছি। আর টোপোগ্রাফিক ম্যাপ দিয়ে তুমি Google এ সার্চ দিলে টোপোগ্রাফিক ম্যাপ সম্পর্কে মোটামুটি জানবা। এরপরে আমাদের যে কনসেপ্টটা আসবে সেটা হচ্ছে যে লিমিট। খুব ইম্পোর্টেন্ট জিনিস। এখন আমাদের লিমিট হচ্ছে যে সাধারণত আমরা কি জানি? আমরা এতক্ষণ পর্যন্ত পড়ছি যে সাপোজ y= একটা ফাংশন ছিল, y=f(x) একটা গ্রাফ ছিল। ঠিক আছে? এটা হচ্ছে যে y=f(x). তো তুমি x এর মান মনে করো এখানে x=3। x=3 দিলে তার জন্য f(3) পাইলাম। এটা হচ্ছে আউটপুট y পাইলাম। y= মনে করো সামথিং y= f(3) পাইলা আরকি। x এর ভ্যালু 3 দিলে।
তার মানে এখন 3 বরাবর হচ্ছে যে ফাংশন লিমিট কিনা। তো একবার হচ্ছে যে আমরা লেফট হ্যান্ড লিমিট দিয়ে টেস্ট করব। x টেন্ডস টু প্লাস ইনফিনিটি, আবার x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এদিক থেকে যাব। আরেকবার হচ্ছে এদিক থেকে যাব। তো সোজা কথা আমরা বলি যে লিমিট x টেন্ডস টু 3 দেন f অফ x ইকুয়ালস টু লিমিট যেটা ভ্যালু আসে, ভ্যালু মনে করো y আসলো বা সামথিং l আসলো, এটার আউটপুটটা আসলো l। তখন এটাকে আমরা বলি যে y ইকুয়াল টু f, এটা হচ্ছে এক চলক ফাংশনের জন্য। এখন দ্বি-চলক যখন বলবো, আমরা যখন বলবো যে 2 ডাইমেনশনাল মানে 3 ডাইমেনশনাল, চলক হচ্ছে স্বাধীন চলক হচ্ছে যে ২ টা। এখন মনে করো একটা গ্রাফ হচ্ছে এরকম। এখানে যদি একটা চিত্র চিন্তা করো, একটা হচ্ছে যে একটু সুন্দর আঁকতে পারি না। আচ্ছা, এটা হচ্ছে যে একটা z ইকুয়াল টু f অফ xy একটা গ্রাফ। z ইকুয়াল টু f অফ xy, ফাংশনটা হচ্ছে z ইকুয়াল টু f অফ xy। তার মানে x, y, এটা হচ্ছে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, দিস ওয়ান ইজ z অ্যাক্সিস। এই প্লেনটা হচ্ছে xy, মানে xy পয়েন্টের মান দিলে, xy পয়েন্টের মান দিলে সেটার সাপেক্ষে তুমি z এর মান পাবা, এই পয়েন্ট। এখন এখানে কোনো এটা একটা পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে যে তোমার জেড, মানে এক্স ওয়াই এর মান দিলে তুমি জেড এর মান পাবা। এখন এই পয়েন্টে তুমি লিমিট কেমনে বের করবা? যখনই একটা সারফেস থাকবে, এখন সারফেসে একটা লাইনের মধ্যে লিমিট হচ্ছে ২ টা দিলে হয়ে যাচ্ছে। একটা লেফট হ্যান্ড লিমিট বাম সাইড থেকে যাবে, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ডান সাইড থেকে আসবে। কিন্তু সারফেসের মধ্যে তো এই জায়গার মধ্যে তুমি অনেকভাবে আসতে পারো। এদিক থেকে যাইতে পারো, এদিক থেকে যাইতে পারো, এদিক থেকে যাইতে পারো। এখানে কিন্তু লাইন বরাবর চিন্তা করতে পারবা না। যদি 2 ডাইমেনশনাল হয়, তখন তুমি একটা লাইনের বাম পাশ থেকে লেফট হ্যান্ড লিমিট নিলা, রাইট হ্যান্ড লিমিট নিলা। কিন্তু যখন সারফেসটা 3 ডাইমেনশন হবে, তখন এই একটা ফিক্সড পয়েন্টে যাইতে হলে তোমার হচ্ছে যে অসংখ্য দিক থেকে আসতে পারো। আমাদের ডেফিনিশনটা হচ্ছে কি, লিমিট অফ এ ফাংশন অফ 2 ভেরিয়েবল। তো ২ টা ভেরিয়েবলের জন্য আমরা 1 ভেরিয়েবলের জন্য ক্যালকুলাস 1 এ এপসিলন ডেল্টা যে ডেফিনিশনটা দেখাচ্ছি, আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, অথবা আমার চ্যানেলে ভিডিওটা আছে। সেটার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ। মনে হচ্ছে যে কি বলে মানে ক্ষুদ্র ছিলাম আরকি। ছোট টিউবার ছিলাম, যে যার কারণে আমি সাউন্ড কোয়ালিটি অতটা ইমপ্রুভ করতে পারি নাই এবং ভালো মেকও হয় নাই। কিন্তু তারপরে কনসেপ্টটা হচ্ছে বোঝা যায়, অনেক গ্রাফিক্যালি দেখা যায়। একটু চেষ্টা করলে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে 2 ডাইমেনশন এর জন্য ব্যাপারটা দেখাইতে একটু কষ্ট আছে। যার জন্য আমি আর অ্যানিমেশনটা দেখাই নাই। কারণ অনেক টাইমের ব্যাপার। তো সেজন্য আমরা জাস্ট এমনি ওইটা দেখবা, ওটা দেখে তারপর এটার সাথে কোরিলেট করবা। আমরা তারপর ডেফিনিশনটা একটু পড়ি, ছোট করে ডিসকাস করি। যদি প্রত্যেক ইচ্ছামূলক ক্ষুদ্র সংখ্যা এপসিলন, এপসিলনের উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র সংখ্যা ডেল পাওয়া যায়। মানে এপসিলন ইকুয়াল টু 2 ডেল, অথবা এপসিলন ইকুয়াল টু ডেল বাই 2, মানে এপসিলন আর ডেল এর মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করা যায়। যেখানে হচ্ছে ডেলটা হচ্ছে এপসিলনের উপরে নির্ভরশীল পাওয়া যায়। তবে a, b ব্যতীত, মানে a, b এটা পয়েন্ট। a, b মানে a মানে হচ্ছে x এর ভ্যালু, b মানে হচ্ছে y এর ভ্যালু ব্যতীত প্রত্যেক xy, xy হচ্ছে যে টোটাল ভেরিয়েবলটা, টোটাল xy প্লেনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে, এর জন্য x মাইনাস a লেস দ্যান ডেল, y মাইনাস b লেস দ্যান ডেল, অথবা x মাইনাস a মাইনাস ab লেস দ্যান ডেল হলে, তবে f অফ xy মাইনাস l ইকুয়াল টু লেস দ্যান কি হইতে হবে? এপসিলন হইতে হবে। মানে এই দুইটার পার্থক্য যদি ডেল হয়, তাহলে f অফ xy মাইনাস l এর পার্থক্যটা এপসিলনের থেকে ছোট হইতে হবে। তবে l কে f অফ ab বিন্দুতে f অফ x এর সীমা বলা হয়। এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি সামান্য আমি নিজে হাতে একটু দেখানোর চেষ্টা করি। সাপোজ একটা লাইন, এটা হচ্ছে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, ঠিক আছে? z অ্যাক্সিস। এখানে একটা হচ্ছে যে আমার একটা গ্রাফ আছে xy, এটা হচ্ছে z ইকুয়াল টু f অফ xy। তার মানে এখানে প্রতিটা পয়েন্টই হচ্ছে যে আমার x, y, এই প্লেনের মধ্যে প্রতিটা পয়েন্ট। এখন a, b, তাহলে xy এটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি। একটু ক্লিয়ার করি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে যে a, b, তাহলে a, b পয়েন্টে আমার লিমিট বের করতে হবে। মানে z ইকুয়াল টু x এর ভ্যালু যদি, মানে ব্যাপারটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a, y টেন্ডস টু b, বা আমরা একসাথে লিখতে পারি x, y টেন্ডস টু ab, দেন z এর যে ভ্যালুটা পাবো, অথবা f অফ xy এর যে লিমিটটা পাবো, সেটা হচ্ছে l। জিনিসটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে এই পয়েন্টের জন্য আমার কি z এর একটা মান পাবো না? সেই মানটা হচ্ছে সাপোজ হচ্ছে l। সেই মানটা হচ্ছে কি l, z ইকুয়াল টু, মানে x এর ভ্যালু a v দিলে তাহলে আমি z এর মানটা পাবো। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে উপরে গেলে
যে মানটা পাবো সেটা হচ্ছে L। এখন এই a b এর হচ্ছে বাউন্ডেড করা। তো বাউন্ডেড কি দিয়ে করব? আমরা বাউন্ডেড করব যে এখানকার প্রতিটা পয়েন্টই হচ্ছে xy। মানে এই পয়েন্টগুলো হচ্ছে যে x, y। তাহলে এই ডিসটেন্সটা মানে x, y মাইনাস a, b এই ডিসটেন্সটা হইতে হবে একদম ছোট একটা সার্কেল লেস দেন ডেল। ডেল হইলে তাহলে এখানে যে L এর মানটা পাবো, এখানে প্রত্যেকটা হচ্ছে যে f of x, তাহলে এটা হচ্ছে যে f of xy, প্রত্যেকটা হচ্ছে f of xy প্রত্যেকটা পয়েন্ট। তাহলে f of xy আর L এর যে পার্থক্যটা হবে, সেটা হবে যে এপসিলন থেকে ছোট এই জিনিসটা। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে A পয়েন্ট, A, B পয়েন্টে এবং XY পয়েন্টের পার্থক্য যদি ডেল থেকে ছোট হয়, তাহলে f of xy মাইনাস L এর পার্থক্যটা এপসিলন থেকে ছোট হবে। এই কনসেপ্টটা জাস্ট একটু বুঝলেই হইল। এরপরে আমরা হচ্ছে যে এখন লিমিট বের করব কেমনে? সেটাকে বলা হয় ইটারেটেড লিমিট দিয়ে বা পুনরাবৃত্তিক লিমিট। পুনরাবৃত্তিক, পুনরাবৃত্তিক মানে পুনরাবৃত্তি মানে বারবার হিসাব করা আরকি। পুনরাবৃত্তিক লিমিট। এখন পুনরাবৃত্তিক লিমিট কি? মানে একবার ইউজ করব। এখন ওই যে আমরা যেটা বললাম যে XY পয়েন্টে তুমি আসলে অনেক দিক থেকে আসতে পারো। একটা পয়েন্টে 3 ডাইমেনশনে একটা পয়েন্টে শুধু এক দিক থেকে না। 3 ডাইমেনশনে একটা পয়েন্টে আসলে অনেক দিক থেকে আসা যাবে। তুমি এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে এই পয়েন্টের মধ্যে তুমি একটা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এমনেও যাইতে পারো, এমনেও যাইতে পারো, এমনেও যাইতে পারো। তো যার জন্য হচ্ছে যে এখানে আগে একটা ফিক্সড করতে হবে। ফিক্সডটা কেমনে করে? লিমিট x টেন্ডস টু a কে ফিক্সড রাখলাম। y এর কাজটা আগে করবা। তার মানে এটা তখন কনস্ট্যান্ট হিসেবে থাকবে। f of xy অথবা z দিলে হইতো। দেন লিমিট y টেন্ডস টু b, x টেন্ডস টু a। তো একবার y কে ফিক্সড রেখে x এর সাপেক্ষে করব। প্রথম আমরা এটাকে করব, তারপর এটাকে করব। এখানে প্রথম x টেন্ডস টু a করব, তারপর y টেন্ডস টু b করব। এই ২ টা লিমিট যদি এক্সিস্ট করে, সেম ভ্যালু আসে, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মতো, তখন আমরা বলব যে এটার লিমিটটা কি করে? এক্সিস্ট করে। ব্যাপারটা বুঝছি কিনা? তারপর এখন এটা এখানে কন্ডিশন হচ্ছে যে কন্ডিশন দিছি ওরা? আচ্ছা। এখানে মেইন ইম্পোর্টেন্ট জিনিস, তাহলে একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে কিনা সেটা আমরা কনফার্ম হব কিভাবে? লিমিট এক্সিস্ট হবে। লিমিট এক্সিস্ট হবে এ হবে না সেটা বলতে পারবো যদি লেফট হ্যান্ড লিমিট মানে ইটারেটেড লিমিট যদি এক্সিস্ট করে, না করে f of xy not equal to limit x tends to a, y tends to b, x tends to a, f of xy এটা যদি না হয়, তখন আমি বলব যে লিমিট নাই, লিমিট এক্সিস্ট করে না। কিন্তু এটা ইকুয়াল হলে লিমিট এক্সিস্ট করে, এটা শিওরলি কিন্তু বলা যাবে না। তখন আমাদেরকে আরো একটা টেস্ট করতে হবে। এটা লাইনের রেসপেক্টে নিতে হবে। সাপোজ মনে করো একটা y equal to mx স্কোয়ার অথবা y equal to zx স্কোয়ার, মানে যেকোনো একটা ফাংশন নিয়ে সেটার রেসপেক্টে আমরা চিন্তা করব। এদিক থেকে যাব না, এদিক থেকে যাব, এদিক থেকে যাব না, এদিক থেকে যাব। তাহলে এটা যদি পুনরাবৃত্তিক লিমিট যদি এক্সিস্ট না করে, তাহলে বলতে পারবো যে লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে? আমার কথাটা বুঝছো? কিন্তু যদি পুনরাবৃত্তি লিমিট এক্সিস্ট করে, তখন লিমিট যে এক্সিস্ট করে এটা 100% কনফার্ম হয়ে বলা যাবে না। তখন হচ্ছে যে আমার জিনিসটাকে একটা লাইনের রেসপেক্টে আমরা কিছু প্রবলেম সলভ করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা একটা লাইনের রেসপেক্টে জিনিসটাকে আবার টেস্ট করতে হবে। তো এখানে আর তেমন খুব বেশি কিছু ইম্পোর্টেন্ট নাই। এরপরে প্রবলেমে চলে আসতে পারো তুমি মোটামুটি। তো প্রবলেম নাম্বার হচ্ছে যে এখানে প্রবলেম আছে? ওকে, আমরা এখন একটা প্রবলেম ডিসকাস করব। এক্সাম্পল নাম্বার 12, সেটা NUH 2005 এ, 3 এ, 6 এ, 18 এ আসছে। খুবই ইজি প্রবলেম। তো আমাকে কোশ্চেনটা বলছে কি, f of xy ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে। হয় তবে দেখাও যে তাহলে লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, f of xy নট ইকুয়াল টু এটা। তাহলে নট ইকুয়াল টু হইলে তখন আমি বলতে পারবো যে লিমিট এক্সিস্ট করে না। এরপরে দেখাচ্ছে তার মানে ইহা হতে এই বিদ্যমান কিনা আলোচনা করো। এটা এমনি আমরা মুখে বলতে পারি। এটা নট ইকুয়াল টু যদি প্রুভ হয় তখনই বলতে পারবা তার মানে ইটারেটেড লিমিট সাপোর্ট না করলেই বলতে পারবা যে লিমিট এক্সিস্ট করে না। কিন্তু ইটারেটেড লিমিট যদি ইকুয়াল হয়, লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়, তখন কিন্তু 100% বলতে পারবা না যে লিমিট এক্সিস্ট করে। না হইলে বলতে পারবা লিমিট নাই। কিন্তু হইলে লিমিট আছে কিনা সেটার জন্য তোমাকে আরেকটা লাইনের রেসপেক্টে ডিসকাস করতে হবে। তো আমরা এখন জাস্ট দেখি, আমরা প্রবলেমটা শুরুই করে দিই। তাহলে দেওয়া আছে আমাদের সলিউশন গিভেন গিভেন f of xy equals to, কোশ্চেনটা কি ছিল? x minus y
ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো নাও দিয়ে শুরু করি, নাও বা এখন লিমিট এক্স টেন্ডস টু 0 অ্যান্ড লিমিট ওয়াই টেন্ডস টু 0। তার মানে হচ্ছে একটাকে ফিক্সড রেখে আরেকটাকে করা। লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, এফ অফ এক্স ওয়াই এর মানটা বসাই দিই, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো ভ্যালুটা বসাই দাও। বসাই দেওয়ার পরে প্রথমে আমরা এটা রেখে দিব। এই লিমিটটা আমরা রেখে দিব। এটা দিয়ে বসাবো। এটা দিয়ে বসালে তাহলে আমার কি থাকতেছে? লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে ওয়াই ইকুয়াল টু তুমি 0 বসাই দাও। ওয়াই এর ভ্যালুটা বসাই দিবা। একবার এখানে বসাই দিবা, একবার এখানে বসাই দিবা। তাহলে আল্টিমেটলি আমার কি থাকতেছে? আল্টিমেটলি আমার থাকতেছে এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স প্লাস 0। এর পরের লাইনে নেক্সট লাইন লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এক্স এক্স কাটাকাটি গেলে আর থাকতেছে 1। তো 1 এ এখন তুমি 1 এ কেমনে বসাবে? এখানে তো ভেরিয়েবল নাই। ভেরিয়েবল টোটাল এখানে নাই। তাহলে এক্স ইকুয়াল টু 0 বসালে আল্টিমেটলি 1 ই থাকবে। এক্স বসাইতে পারবা না আরকি। এরপর সিমিলারলি আমরা উল্টাটা করি এবং আবার লিমিট y টেন্ডস টু 0 অ্যান্ড লিমিট x টেন্ডস টু 0, f of xy equals to লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, f of এটা গ্রাফটা আসলে আমি ইমাজিন করতে পারতেছি। কিন্তু দেখাইতে পারলে আসলে খুবই মজা হইতো। লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, f of x এর ভ্যালু বসাই দাও x মাইনাস y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এবার আমরা আগে কার ভ্যালু বসাবো? আগে আমরা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা বসাবো। এখানে এক্স এর ভ্যালুটা বসাবো, এখানে এক্স এর ভ্যালুটা বসাবো। তাহলে আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে লিমিট ওয়াই টেন্ডস টু 0, 0 বসাইলে মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই। তাহলে কাটাকাটি ক্যানসেল করলে ওয়াই ওয়াই ক্যানসেল করলে লিমিট ওয়াই টেন্ডস টু 0, এখানে আল্টিমেটলি থাকতেছে মাইনাস ওয়ান। তার মানে মাইনাস ওয়ানই আসলো। তাহলে আমার একটা আসলো প্লাস ওয়ান আর একটা আসলো মাইনাস ওয়ান। তার মানে ইটারেটেড লিমিট কি না? ইটারেটেড লিমিট ইকুয়াল না। সো লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট ওয়াই টেন্ডস টু 0, নট এফ অফ এক্স ওয়াই not equals to limit y tends to 0, limit x tends to 0, f of xy showed দেখানো হলো। এরপরে কন্ডিশনটা কি বলবা? যেহেতু সমান না, সুতরাং তাদের লিমিট কি না? বিদ্যমান নাই। এটা বলবা। যেহেতু এত নট ইকুয়াল টু এত, সিন্স এটা নট ইকুয়াল টু এটা, সো f of লিমিট xy tends to 0 যদি একসাথে লেখা যায় দুইটাকে, f of xy বিদ্যমান নেই। যেহেতু সমান নাই, বিদ্যমান নেই। এটা জাস্ট লাস্ট একটা লাইনে লিখে দিলে হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, আমরা আরেকটা প্রবলেম লিখছি। আরেকটা প্রবলেম হচ্ছে এক্সাম্পল নাম্বার 14। বলছে যে প্রমাণ করো যে f of xy equal to xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ফাংশনের 0 0 বিন্দুতে, তাহলে পয়েন্টটা দেওয়া আছে, পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। মানে যে একবার এক্স কে ফিক্সড রেখে ওয়াই এর ভ্যালু বসাবো, আবার ওয়াই কে ফিক্সড রেখে এক্স এর ভ্যালু বসাবো। মানে পুনরাবৃত্তিক বিদ্যমান হবে, কিন্তু যুগপৎ। যুগপৎ মানে হচ্ছে দুইটাকে একসাথে, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। আমরা যে এই যে এক্স লিমিট লিখি এক্স টেন্ডস টু এ, এটা কিন্তু আসলে দুইটার কম্বিনেশন। একটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস। এই দুইটাকে একসাথে কম্বাইন করে এটাকে বলা হয় যুগপৎ লিমিট। আর 2 ভেরিয়েবলের জন্য আমরা আলাদা, আলাদা করে না বসে এক্স ওয়াই কে সরাসরি একসাথে বসানোটাকে যুগপৎ লিমিট বলে আরকি। যখন 2 চলকের ফাংশন হবে। তো আমরা এমনি অ্যাজ ইউজুয়াল শুরু করতে পারি। সলিউশন লিমিট, তাহলে দেওয়া আছে কি? লিমিট বলতে, বলতে মুখ দিয়ে এমনি লিমিট চলে আসে। দেওয়া আছে f অফ, এগুলো খুবই সহজ, তোমরা নিজেরা করে ফেলতে পারবা। f অফ xy ইকুয়াল টু xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন লিমিট, তাহলে কোন বিন্দুতে x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, f অফ xy। আমরা ভ্যালুটা বসাই দিই। লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, দেন xy বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আমি একটু দ্রুতই পড়াচ্ছি। তো প্রথমে আমরা কার ভ্যালু বসাবো? প্রথমে আমরা y এর ভ্যালু বসাবো। এখানে বসা দিলে আর কি থাকবে? x বাই x স্কোয়ার থাকবে আরকি।
তো আমরা লিমিট বসাই দিই, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে y এর ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে। x স্কোয়ার বাই 0 স্কোয়ার, 0 ইন্টু, হ্যাঁ, x ইন্টু 0 হচ্ছে। তাহলে আল্টিমেটলি কি থাকতেছে? আল্টিমেটলি 0ই থাকতেছে। উপরে যদি কোনো সংখ্যার উপরে যদি 0 হয়, তাহলে টোটাল মানটা 0 হয়ে যাচ্ছে। তো 0 তাহলে x তো বসানোর আর জায়গায় নেই। তো তার মানে টোটাল ভ্যালু হচ্ছে 0। সিমিলারলি যদি তুমি পরেরটা বের করো, লিমিট y টেন্ডস টু 0, উল্টা করে বের করো, লিমিট x টেন্ডস টু 0, f অফ x y সেমই আসবে, লিমিট y টেন্ডস টু 0, এগুলো হচ্ছে ক্লাস করাই লাগে না, x টেন্ডস টু 0। মেইন এই যে একটু আগে কনসেপ্ট যেটা ডিসকাস করছি ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওটা আসলে নিজে, নিজে বোঝাটা কষ্ট। এই ম্যাথ বোঝাটা আসলে খুব সহজ জিনিস। x টেন্ডস টু 0, তাহলে আমরা হচ্ছে যে y টেন্ডস টু 0, 0 বসায় দিলে আল্টিমেটলি x এর ভ্যালু যদি তুমি 0 বসায় দাও, এখানে 0 বসায় দিলে 0 ইন্টু y 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাবে। আল্টিমেটলি কি থাকবে? 0 বাই y স্কোয়ার থাকবে, 0 বাই y স্কোয়ার। তো লিমিট y টেন্ডস টু 0, আল্টিমেটলি 0। শেষ পর্যন্ত আমরা কি পাইলাম? 0 পাইলাম। এখন আমাদের কি লিমিট মিলে গেল, পুনরাবৃত্তিক লিমিট মিলে গেল। দুইটাই কি আসলো? 0, 0 আসলো। তো আমরা দেখাইতে পারি যেহেতু, সুতরাং পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। যেহেতু এই পাশেরটা এবং আমরা ইয়া করে চেঞ্জ করলাম, তখন একই ভ্যালু পাইলাম, লিমিট বিদ্যমান। কিন্তু এখন ওই যে ফাংশনটাকে আমরা হচ্ছে যে একটা নির্দিষ্ট, একটু একটু আবার রিক্যাপ করি যে এটা গ্রাফ ছিল। তো এখানে একটা পয়েন্টের মধ্যে আমরা তাহলে 2 দিক থেকে যাইতে পারতাম। শুধুমাত্র তাহলে এখানে 2 দিক থেকে না, অনেক দিক থেকে যাওয়া যায়। তো আমরা একটা নির্দিষ্ট লাইনের রেসপেক্টে নিব। সেটা y mx নিতে পারি, অথবা y mx স্কোয়ার x স্কোয়ার নিতে পারি। এটা ফাংশনের উপর ভেরি করে নিতে হবে। এখন আমরা লিখব আবার ওরা y mx নিছে, y mx রেখা বরাবর যে কোনোটা হইতে পারে। রেখা বরাবর 0, 0 বিন্দুতে ফাংশনের লিমিট f of x y লিখছি, ফাংশনের লিমিট। ঠিক আছে? ও এখন আমরা x y এর জন্য বসাবো লিমিট, একসাথে যুগপৎ লিমিট x y, একটাই লিমিটে ইউজ করব, f of x y। এটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে, যেহেতু দুই চলকের একটা নির্দিষ্ট লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট নাই, কারণ অনেকগুলো পয়েন্ট থেকে আসা যায়। তো যার জন্য আমরা y equal to কি বসাবো? y equal to mx বসাবো। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই যে যাতে x স্কোয়ারকে ইলিমিনেট করা যায়, যেমন y equal to mx বসাইলে x স্কোয়ার থাকতো, এখানে যাতে x স্কোয়ার কাটাকাটি যায়, ওই জিনিসটা চিন্তা। আরো কয়েকটা এক্সাম্পল করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমার, নাহলে মাথায় আসবে যে কখন কি নিবা। তো mx বসাইলে y equal to m x স্কোয়ার, m স্কোয়ার, x স্কোয়ার। তাহলে x স্কোয়ার ক্যান্সেল করে ফেললে আর কি থাকতেছে? লিমিট x, y টেন্ডস টু 0, তাহলে x স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি করলে উপরে থাকতেছে যে m, নিচে থাকতেছে m স্কোয়ার প্লাস 1। এখন দেখো এই মানটা কার উপর ডিপেন্ড করে? এখানে কি এক্স ওয়াই আছে? এখানে তো এক্স ওয়াই নাই। তার মানে এক্স ওয়াই ভ্যালু 0 বসাইলেও যা হবে, না বসাইলেও তাই হবে। মানে এখানে যদি একটা অ্যাটলিস্ট এক্স থাকতো, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু বসাইলে এটা কিন্তু 0 হয়ে যেত। তাহলে এটা একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এটা হচ্ছে যে মানে m একটা কনস্ট্যান্ট টার্ম। এটা এক্স ওয়াই এর পয়েন্টের মান 2 বসাও, 3 বসাও, কোনো কিছুর উপর নির্ভরশীল না। তার মানে এটা হচ্ছে কার উপর নির্ভরশীল? m এর উপরে নির্ভরশীল। তাহলে এই জিনিসটা লিখবা, m এর মান ভিন্ন ভিন্ন হলে লিমিট কি হবে? ভিন্ন ভিন্ন হবে। যদি m না থাকে, এখানে যদি এটা 2 আসতো, মানে ভেরিয়েবল জাস্ট 2 আসতো, তাহলে কিন্তু m এর মানের উপর নির্ভরশীল হইতো না। এখন m এর মান 2 হইলে একরকম হবে, মানে y equal to mx গ্রাফ নিছি, তো y equal to mx গ্রাফ নিছি, m equal to 2x নিলে এখানে হবে, m equal to 3x নিলে এখানে হবে। তার মানে লিমিটটা কার উপর ডিপেন্ড করতেছে? লিমিটটা m এর উপরে ডিপেন্ড করতেছে। তাহলে লিখবা m এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিটের মান ভিন্ন ভিন্ন হয়। সুতরাং যুগপৎ লিমিট কি নাই? বিদ্যমান নাই। তাই কথাটা কিভাবে লিখতে পারি? m এর ভিন্ন ভিন্ন মানের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিট ভিন্ন ভিন্ন হবে। মানের জন্য ভিন্ন ভিন্ন লিখছে। ভিন্ন ভিন্ন। ধুর, ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে? তো সুতরাং যুগপৎ লিমিট কি নাই? সুতরাং 0, 0 বিন্দুতে f of xy ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান নেই। যুগপৎ বানান কিভাবে? অখণ্ডত্ব। যুগপৎ লিমিট
বিদ্যমান নেই। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যখনই লিমিটের মধ্যে এরকম দেখবা, যদি দেখো যে লাস্টে পর্যন্ত m বিলং করতেছে, এখানে আরেকটা লাইন লিখতে পারো। ভ্যালু বসায় দিলে, সরি আমি এই জিনিসটা লিখতে ভুলে গেছি। অতি উত্তেজনায় লিখি নাই। তাহলে আল্টিমেটলি 0 বসাইলে যা হবে m প্লাস m স্কোয়ার প্লাস 1। ঠিক আছে? তাহলে m এর ভিন্ন, ভিন্ন মানের জন্য ফাংশনের মানটা ভিন্ন, ভিন্ন হবে। মানে লিমিটটা ভিন্ন, ভিন্ন হবে। আর যদি এটা কনস্ট্যান্ট আসতো, তাহলে m এর মান চেঞ্জ করলেও প্রত্যেকটা লাইনের জন্য কি আসতো? সেম আসতো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আমাদের নেক্সট প্রবলেম এক্সাম্পল নাম্বার হচ্ছে যে 20 NUH অনেকগুলা টার্মে আসছে 11, 6 NM সহ লিখে ফেলছে। আমি NM কে আলাদা করে লিখি নাই। নন মেজর মেজর একই সিলেবাস। তো প্রমাণ করো যে লিমিট xy টেন্ডস টু 0 মানে x, y এটার সীমা কি নাই? বিদ্যমান নাই। তো সীমা বিদ্যমান না থাকলে ইটারেটেড লিমিট কিন্তু এখানে দেখালেই তুমি দেখাইতে পারো যে পুনরাবৃত্তিক লিমিট দেখা যাবে যে বিদ্যমান আছে। কারণ x = 0, 0 বসাইলে 0, 0ই আসবে। মানে বসাইলে তুমি 0ই আসবে। 0 আসলে সমান হলে তো তুমি বলতে পারবে না বিদ্যমান নাই। সমান না হলে বলতে পারবা যে বিদ্যমান নেই। কিন্তু এখন দেখা যায় যে সমান হচ্ছে। তো সমান হলে বিদ্যমান আছে না নাই সেটা কিন্তু কি করা যাবে না? কনফার্ম করা যাবে না। তো সরাসরি আমরা হচ্ছে যে একটা ইয়ার রেসপেক্টে নিব। যেকোনো একটা স্ট্রেইট লাইন, যেকোনো একটা কার্ভ রেখা। তো আমরা এমনভাবে নিব, তো আমরা এখানে লিখে নিই ধরি, ওরা সলিউশন থেকে শুরু করি। সরাসরি ধরে ফেলছে। ধরি y = mx²। এখন mx² কেন ধরছে? আমি তোমাদেরকে ট্রিক্সটা বলে দিই। x টেন্ডস টু 0, 0 f অফ xy সরাসরি লিখে ফেলছে। 2x² y x4, ঠিক আছে? y²। আমি তোমাদেরকে একটু আগে বলছি যে এখানে দেখো x4 আছে। ঠিক আছে? এখানে আছে x²। তাহলে y কি বসাইলে x4 আসবে? m তো থাকবে। m হচ্ছে যে স্লোপের মতো। m একটা কোএফিসিয়েন্ট, একটা কনস্ট্যান্ট থাকবে। তারপর y তাহলে কি ধরতে হবে? mx² ধরলে দেন x² গুণ করলে x⁴ হবে। তারপর তুমি x4 কি করতে পারবা? কাটতে পারবা। আর এখানে যদি তাকাইলেও হবে y² তার মানে m² x⁴ আসতে হবে। তখন x4 কমন নিয়ে x4 কেটে ফেলতে পারবা। জাস্ট এই টেকনিকটা মনে রাখলে মোটামুটি আশা করি মনে রাখতে পারবা। নাহলে হঠাৎ টেনশনে পড়ে যাবা। কখন কি ধরবে? এটা দিয়ে মোটামুটি সবগুলা প্রবলেম, আমি অনেকগুলা প্রবলেম করে নেই। যেগুলো বোর্ডে আসে-টাসে নাই ওগুলো করে নেই। তোমরা করবা। এরপরও যদি প্রবলেম পাও অবশ্যই আমাকে মেসেঞ্জার আছে, WhatsApp আছে, আমাদের গ্রুপে তো এড আছো, গ্রুপে জানাবা। তাহলে y mx² x⁴ m² x⁴ x⁴ কমন নিয়ে কাটাকাটি করে দাও। তাহলে আমার থাকতেছে কি লিমিট x, y টেন্ডস টু 0, 0 তাহলে উপরে x⁴ কাটা গেল, থাকলো কত? 2m, নিচে হচ্ছে 1 প্লাস m²। তো এখানে তো xy নাই, তাহলে xy এর ভ্যালু বসাবা কিভাবে? বসানোই যাবে না, যা আছে তাই থেকে যাবে। 2m 1 প্লাস m²। তার মানে এখানে আবার m চলে আসছে। তার মানে এই ভ্যালুটা কার উপর ডিপেন্ডেবল? এই ভ্যালুটা হচ্ছে যে তোমার m এর উপরে ডিপেন্ডেবল। তাহলে m এর মান ভিন্ন, ভিন্ন হলে লিমিটের মান ভিন্ন, ভিন্ন হবে। সুতরাং লিমিট কি করে না? এক্সিস্ট করে না। এখানে মোটামুটি প্রবলেমগুলো সলভ করে ফেলবা। তারপর আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 3b তে যাব। 3b তে গিয়ে 3b ডিসকাস করব। আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, বাই, বাই। টাটা।